সে জানালো এড আর পেপি একসাথে কোথায় যেন বেড়াতে গেছে। আর সব খবরও ভালো। ওকে কর্মচারীদের থাকার ঘরে ফিরে যেতে বলে সোজা সেবাস্টিয়ান দত্তের ঘরে ঢুকে আলো জ্বালল মেঢক। বিছানায় স্থির হয়ে শুয়ে আছেন সেবাস্টিন। নিচু স্বরেই কথা বলল মেঢক। ওঠো, তোমার সাথে কথা আছে। কোনো সাড়া দিলেন না সেবাস্টিন। জুলিয়াসকে আজই শেষ করার প্ল্যান ছিল, কিন্তু ঘটনাক্রমে সেটা সম্ভব হয়নি। তবে নকারকে আবার পাঠাবো আমি। এবার আর ব্যর্থ হবে না সে। সেবাস্টিন দত্তের চোখ খুলল এবার, কিন্তু কোনো কথা বললেন না তিনি। নকারের মতো দ্রুত বন্দুকবাজ কমে আছে। জুলিয়াসকে ওই কবর দিয়ে আসবে। লড়তে গেলে জোর হাতে মারা পড়বে সে। এতক্ষণে কথা বললেন রকিং এইসের মালিক। ছাই হবে। নকারকে পাঠানো মানেই জুলিয়াসের মৃত্যু। কিন্তু কথা হচ্ছে, তুমি আর কতদিন বেঁচে থেকে জ্বালাবে আমাদের? চোখ বুজে শুনছিলেন সেবাস্টিন দত্ত। শেষ প্রশ্নটা শুনে তার চোখ দুটো আবার খুলে গেল। এখন মরব না, দুর্বল স্বরে বললেন তিনি। তোমাকে মেরে তবে মরব আমি। তার হাস্যকর দাম্ভিকতায় মাথা পিছনে হেলিয়ে হা হা করে প্রাণখোলা হাসি হাসল মেঢক। প্রায়ই রাতের বেলা ধারে কাছে কেউ না থাকলে সেবাস্টিন দত্তের ঘরে ঢুকে এই ধরনের কথাবার্তা বলে মেঢক। এতদিন যার দাপটে পার্কের সবাই কাঁপত, আজ তাকে অসহায় অবস্থায় পেয়ে মানসিক কষ্ট দিয়ে পৈশাচিক এক আনন্দ পায় সে। তোমার মেয়ের সাথে প্রেম করে তাকে পটানোর জন্যে লোক লাগিয়েছি আমি। তার সাথেই পেপি আজ বাইরে বেড়াতে গেছে। আর জার্ভিস আছে আমার হাতের মুঠোয়। আমার প্ল্যান মতোই এগিয়ে চলেছে সব। তুমি আরও কিছুদিন টিকে থাকলেও অসুবিধা নেই, কিন্তু বেশি দিন বাঁচলে বাধ্য হয়েই সুবিধা মতো ব্যবস্থা করব। জানো তো, ইচ্ছা করলেই যে কোনো মুহূর্তে তোমাকে শেষ করতে পারি আমি। কোনো জবাব না দিয়ে আবার চোখ বুজলেন সেবাস্টিন। অত্যন্ত ক্ষীণ আর রক্তশূন্য দেখাচ্ছে তাকে। শুভরাত্রি বুড়া মিয়া, বলল মেঢক। শুয়ে শুয়ে কত একর জমি আমার জন্যে রেখে যাচ্ছ, সেই স্বপ্ন দেখো। এবারেও কোনো জবাব দিলেন না সেবাস্টিন দত্ত। আরও দুদিন কাজ করার পর জুলিয়াস নডিকে জানালো তার ছুটি দরকার। এড আর পেপির ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছে সে। পেপির সাথে দেখা তাকে করতেই হবে। একটা কিছু এখনই করা দরকার। কিন্তু পেপির সাথে দেখা করবে কিভাবে? প্রশ্ন করল নডি। কাজটা মোটেও সোজা হবে না। পেপির ঘোড়ায় চড়ে একা একা বেড়াতে বেরোনো অনেক দিনের অভ্যাস। দেখা করা কঠিন হবে না। নকারের সাথে যদি দেখা হয়ে যায়। শহরে যাচ্ছি না, রকিং এইসের রাস্তার উপর গোপনে নজর রাখবো আমি। নকারকে দেখলে এড়িয়ে যাব। আর আপত্তি তুলল না নডি। বলল, এই কয়দিন একেবারে হাড় ভাঙা খাটুনি খাটিয়েছে। ছুটি পাওনা হয়ে রয়েছে তোমার। ছুটি পাওনা হয়ে রয়েছে তোমার। তবে সাবধানে থেকো। কোনো ঝুঁকি নিও না। কয়েকদিনের খাবার সাথে নিয়ে পরদিন সকালে বেরিয়ে পড়ল জুলিয়াস। হয়তো আজ সন্ধ্যার মধ্যেই দেখা হয়ে যেতে পারে, কিংবা কপাল মন্দ থাকলে কয়েকদিনেও দর্শন নাও মিলতে পারে। কোনো নিশ্চয়তা নেই দেখে তৈরি হয়েই বেরোলো সে। দুপুরের আগেই নদীর ধারে ঝোপের আড়ালে আস্তানা গাড়ল জুলিয়াস। রকিং এইস থেকে শহরে যাবার রাস্তাটা ওখান থেকে পরিষ্কার দেখা যায়। দুপুরবেলা মেঢককে দেখল জুলিয়াস। ওর সাথে আরও 4 জন লোক রয়েছে। প্রতিদিনই পেপির একবার করে শহরে যাওয়ার অভ্যাসটা থাকলে আজই দেখা মিলবে। শেষ পর্যন্ত পেপির দেখা পেল জুলিয়াস।
কিন্তু সে একা নয়, ওর সাথে রয়েছে এড। দুজনে ঘোড়ায় চড়ে ধীরে ধীরে এগোচ্ছে। বোঝাই যায় একে অন্যের সঙ্গ দারুণ উপভোগ করছে ওরা। ওদের হাসি শুনতে পাচ্ছে না, কিন্তু হাসি খুশি ভাবটা দূর থেকেই টের পাচ্ছে। দেখছে আর অস্বস্তি বোধ করছে জুলিয়াস। পেপির একজন পুরুষ বন্ধু দরকার। সে তাকে আনন্দ দেবে, সঙ্গ দেবে, হাসি ফোটাবে তার মুখে। কিন্তু এর বিশ্বাসঘাতকতা করবে, তার বোনকে খেলাচ্ছে। সে শেষ পর্যন্ত ঠকাবে। ওখানে বসে বসেই ওদের ব্যাপারে কি করা যায় ভাবছে জুলিয়াস। পেপি যদি সত্যি এডের প্রেমে পড়ে থাকে, তাকে বোঝানো কঠিন হবে। সহজে বুঝতে চাইবে না সে। জুলিয়াসের প্রতি তার মনোভাব আরও বিরূপ হবে। পেপিকে ওরা এডের মাধ্যমে হাত করলে ও জার্ভিসকে সামলাবে কিভাবে? চরম বিপদের মধ্যে রয়েছে জার্ভিস। না, যে করেই হোক পেপির সাথে তাকে কথা বলতেই হবে। অন্ধকার হয়ে এলো। খাবারের পোটলা বের করে কিছু খেয়ে নিল জুলিয়াস। এখানে বসে থেকে কোনো লাভ নেই, বুঝতে পারছে সে। ওরা শহরে গেছে দুজনে, ফিরবেও একই সাথে। পেপিকে একা পাওয়া যাবে না। শহরে গিয়ে জোর করে দেখা করা যায়, কিন্তু কী লাভ হবে তাতে? এত অল্প সময়ে তাড়াহুড়ো করে কথা বলে কিছুই বোঝাতে পারবে না। তাছাড়া শহরে গেলে নকারের সাথেও দেখা হয়ে যেতে পারে। অযথা ওর সাথে মারপিট করে কোনো লাভই নেই। হঠাৎ তার মনে অন্য একটা সম্ভাবনা উকি দিল। লুকিয়ে রকিংয়ে এসে পেপির ঘরে ঢুকে দেখা করলে কেমন হয়? খামারের প্রতিটি ইঞ্চি তার চেনা। রাঞ্চের কুকুর দুটো জুলিয়াসকে চেনে। ঘেউ ঘেউ করবে না ওরা। অন্ধকারে ছায়ার মতোই পেপির ঘরে পৌঁছে যেতে পারবে সে। একবার ওখানে পৌঁছতে পারলে পেপি যে তাকে ধরিয়ে দেবে না, এ বিশ্বাস তার আছে। অন্ধকার গাঢ় হতেই রকিং এইসের বাড়িতে পৌঁছে গেল জুলিয়াস। বাইরে কর্মচারীদের ঘর থেকে লোকজনের সাড়া পাওয়া যাচ্ছে। এখনও ঘুমায়নি ওরা, কিন্তু ওদিকে নজর দেওয়ার দরকার বোধ করল না সে। তাকে ওরা কেউ আশা করবে না। নিঃশব্দে বারান্দায় উঠে এলো জুলিয়াস। কেউ বাধা দিল না ওকে। চাবির গর্ত দিয়ে ভিতরে চেয়েই চমকে উঠল সে। ভাগ্যিস দরজা খুঁজে সোজা ঢুকে পড়েনি জুলিয়াস। ভিতরে একটা চেয়ারে বসে ঘুমাচ্ছে সেই বিশাল দেহ লোকটা। কি যেন নাম ওর? হ্যাঁ, মাডি লরিমার। পিছিয়ে এলো জুলিয়াস। ভিতরে কেউ না কেউ থাকবে, এটাই আশা করা উচিত ছিল ওর। একটা কুকুর এর মধ্যেই জুলিয়াসকে খুঁজে বার করে লেজ নাড়তে নাড়তে মহা আনন্দে ওর গা চাটছে। কুকুরটার পিঠ থাবড়ে একটু আদর করে বাইরে দিয়ে ঘুরে পেপির জানালার কাছে সরে এলো সে। কায়দা করে জানালা খুলে টপকে ভিতরে ঢুকে পড়ল জুলিয়াস। এখন শুধু পেপির ফেরার অপেক্ষা। প্রায় রাত 12টার দিকে পেপি এডের সাথেই ফিরল শহর থেকে। উঠানে ওদের আওয়াজ শুনতে পেল জুলিয়াস। কয়েক মিনিট পরেই বাড়ির ভিতরে পেপির গলা শোনা গেল। তুমি এবার নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। বাবার কিছু দরকার হলে আমিই দেখব। বাকি সবাই কিছুক্ষণ পরেই ফিরবে। জার্ভিস ফিরেছে? এখনও ফেরেনি, জবাব দিল মাডি। তাহলে জিনার সাথেই কাটাচ্ছে সে, খুশি মনেই বলল পেপি। ভিতরের বারান্দা থেকে পায়ের শব্দ ভেসে এলো, কিন্তু সরাসরি নিজের ঘরে না এসে প্রথমে বাবার ঘরে ঢুকলো সে। বাবা কেমন আছেন দেখে ঘরে ফিরল পেপি। দরজা বন্ধ করে আপন মনে গান গাইতে গাইতে কাপড় ছাড়ার জন্যে দেয়াল আলমারির কাছে গিয়ে আলো জ্বালালো সে। নীরবে দাঁড়িয়ে অপেক্ষা করছে জুলিয়াস। মুহূর্তে ঘরটা আলোয় ভরে উঠল। ঘুরেই ওকে দেখতে পেল পেপি। সাথে সাথে চিনলেও চমকে উঠে ওর মুখ থেকে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। হাত দুটো আপনা আপনি উঠে এলো বুকের উপর, চোখ দুটো বিস্ফারিত। আমি পেপি, ভয়ের কিছু নেই, শান্ত স্বরে বলল জুলিয়াস। চট করে বন্ধ দরজাটা একবার দেখে নিয়ে সে বলল, এখানে কি করছো তুমি?
তোমার সাথে দেখা করতে এসেছি। ওরা যদি জানতে পারে তোমাকে খুন করে ফেলবে। জানো কেন? আমাকে কেউ মারতে চাইবে কেন? নকার নামে একজন লোক কাজ করে এখানে। সে যদি আমার মৃত্যু কামনা কি সে একাই করে? তাই কি যথেষ্ট নয়? আরও দরকার আছে তোমার? বাবার শরীর কেমন? বেপির চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তুমি যদি বাবাকে বিরক্ত করতে এসে থাকো, না, আমি সেজন্যে আসিনি। বাবা যা বলছেন তারপরে তার সম্পত্তির কানাকড়ি অংশও আমি চাই না। জানি না, মনে হচ্ছে কোনো কারণে আমার প্রতি তার মন বিষিয়ে গেছে। মনের উপর হাত নেই কারো, তবু হাজার হোক নিজের বাবা তো, তাই জানতে ইচ্ছা করে কেমন আছেন উনি। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল পেপি। এগিয়ে গিয়ে জানালার পর্দাটা ভালো করে টেনে দিয়ে ঘুরে দাঁড়ালো সে। চেহারাটা সম্পূর্ণ পাল্টে গেছে তার। হঠাৎ তাকে অত্যন্ত ক্লান্ত আর চিন্তিত দেখাচ্ছে। বাবা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন জুলিয়াস। খুব কষ্ট হচ্ছে তার। বুকের ব্যথাটা সব সময়ই থাকে। মাঝে মাঝে মনে হয় যেন এর চেয়ে তার মরে যাওয়াই ভালো। এমন মনে হওয়া কি অন্যায়? না বোন, তোমার ব্যথাটা আমি বুঝি। আমি যতটা সম্ভব বাবার কাছে থাকতে চেষ্টা করি, কিন্তু আমার মনে হয় সেটা উনি চান না। কথা মোটেও বলেন না। তার ধারণা কথা না বলে শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে ভালো হয়ে উঠবেন। আবার একদিন আগের মতো বাইরে ঘুরে বেড়াবেন। কিন্তু সে আশা মিছে, একেবারেই অসম্ভব। এ ব্যাপারে জার্ভিসের কি মত? সে দুঃখিত, কিন্তু ওর কথা আলোচনা করতে চাই না আমি। বস, সাজতে ভালোই লাগছে ওর। পেপির মনের কথা আন্দাজ করে বলল জুলিয়াস। এখনও ছোট, সব বোঝার বয়স হয়নি ওর। তা ঠিক, বলে প্রসঙ্গ বদলালো জুলিয়াস। অন্য একটা ব্যাপারে আলাপ করতে এসেছি আমি, কিন্তু কথাটা কিভাবে পারবো মানে? বুঝেছি, এডের ব্যাপারে আলাপ করতে এসেছো। সহজভাবেই বলল পেপি। কি করে বুঝলে? হয়তো তোমাকে কিছুটা চিনি বলেই বুঝেছি। বড়ই ভাইগিরি বড় ভাইগিরি ফলাতে আমি আসিনি। সরাসরি জুলিয়াসের চোখে চোখ রাখলো পেপি। তুমি আমাকে বলতে এসেছো এড একজন বন্দুকবাজ। একসময় ডাকাতির সাথেও জড়িত ছিল সে। বলবে ওকে ভাড়া করে আনা হয়েছে আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করার জন্যে। হয়তো এও বলবে আমার মতো অনেক মেয়েই এর আগে ভোগ করেছে সে। বিস্ময়ে হতবাক হয়ে গেছে জুলিয়াস। এই বয়সেই পেপি এত বোঝে তা কল্পনাও করতে পারেনি সে। বলল, এত রুডভাবে কথাটা বলতাম না আমি। বললেও মিথ্যে বলা হতো না, সেটা অস্বীকার করার উপায় নেই। খাটের ধারে হাত দুটো কোলে রেখে মেঝের দিকে চেয়ে বসে রইল পেপি। একটু পরে স্বগুক্তির মতো বলে চলল, হ্যাঁ, এড সম্বন্ধে যা বললাম সেগুলো সবই সত্যি। বন্দুকবাজ ডাকাত ছিল সে। আমি সুন্দরী বলে নয়। আমি একদিন রকিং এইসের একটা অংশের মালিক হব বলেই আমাকে বিয়ে করতে এসেছিল সে। আমি তার জীবনের প্রথম নারীও নই। কিন্তু সে কি ছিল, কেন এখানে এসেছিল, সেসব কিছুই জানতে চাই না। আমি ওকে বিয়ে করব। কেন? অস্থিরভাবে নড়ে উঠল জুলিয়াস। কারণ ওকে ভালোবাসি আমি। চোখ তুলে চাইল পেপি। পানি টলটল করছে ওর দুই চোখে। মুখটা ব্যথায় বিকৃত। ওর এই রূপ আগে কোনো দিন দেখেনি জুলিয়াস। হাতের আঙুলগুলো পরস্পরের সাথে আবদ্ধ। মুখে ভয় আর বেপরোয়া ভাবের একটা অদ্ভুত মিশ্রণ। তাহলে তো আমি শত বোঝালেও কোনো ফল হবে না। না, আমি মনস্থির করে ফেলেছি। জার্ভিস কি বলে? ওর কথায় কিছু আসে যায় না। মেডক সম্বন্ধে কিছু ভেবেছ? এর সাথে মেডক লেটনের কি সম্পর্ক? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, ধীরে ধীরে বলল জুলিয়াস।
আপাতত সেই সব কিছু চালাচ্ছে। খামারের লোকজনও সবাই তার বাছাই করা নিজস্ব লোক। এখন সে জারভিসকে বস বলে মানছে বটে, কিন্তু বাবা মারা গেলে কি ঘটবে? রাঞ্চ দুই ভাগে ভাগ হয়ে যাবে। তুমি বিয়ে করলে তোমার অংশটা মেডক এদের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু জারভিসের অংশ কিভাবে দখলে রাখবে ওরা? একটা উপায় হতে পারে জারভিসকে মেরে ফেলা, তাহলে পুরো সম্পত্তি তোমার, অর্থাৎ মেডকের হাতে চলে যাবে। উঠে দাঁড়ালো পেপি, ওর গাল দুটো রক্তহীন ফ্যাকাশে দেখাচ্ছে। ওরা জারভিসের কোনো ক্ষতি করবে না, সে তো ওদের কথা মতোই চলে, কোনো বাধাই সৃষ্টি করছে না সে। এখন করছে না বটে, কিন্তু পরে করতে পারে। ছড়ি ঘুরিয়ে আদেশ দেয়া আর কর্তৃত্ব করা পছন্দ করে সে। এখন মেডক সেটা সহ্য করছে, কিন্তু পরে কি হবে? সূক্ষ্ম একটা সুতায় ঝুলছে জারভিসের জীবন। তর্ক করল না পেপি। জুলিয়াসের কথাগুলো কতটা সত্যি তা সে বেশ বুঝতে পারছে। এগিয়ে এসে জুলিয়াসের দুই বাহুমূল খামছে ধরল পেপি। জুলিয়াস, কি করব আমরা? কম্পিত কণ্ঠে প্রশ্ন করল সে। জানি না। জারভিসের সাথে কথা বলে লাভ নেই, কারো কথাই সে শুনবে না। আমি যদি বিয়েতে রাজি না হই, তাহলে কি সমস্যার সমাধান হবে? কিছুটা সাহায্য হবে বটে, কিন্তু তাতে স্থায়ী সমাধান হবে না। এখনও কোনো নির্ভরযোগ্য উপায় খুঁজে পাইনি, কিন্তু সেই চেষ্টাতেই আছি আমি। কপালের উপর থেকে চুল সরিয়ে আয়নায় নিজের চেহারা দেখল পেপি। মুহূর্তের জন্যে শিউরে উঠল ওর সারা দেহ। ওহ জুলিয়াস, আমি যে কি করব বুঝি না। মাঝে মাঝে মনে হয় আবার সেই ছেলেবেলার নিশ্চিন্ত জীবনে যদি ফিরে যেতে পারতাম। না পেপি, তা হয় না। কঠিন বাস্তবের সম্মুখীন একদিন আমাদের হতেই হবে। বড় হয়েছি, বড়দের মতোই বুদ্ধি বিবেচনা করে চলতে হবে এখন। আমরা যদি... কথার মাঝেই থেমে মুখ তুলে কান খাড়া করে শোনার চেষ্টা করল পেপি। বাইরে উঠানে কয়েকটা ঘোড়া এসে থামার শব্দ শোনা গেল। ওদের অস্পষ্ট কথাবার্তার আওয়াজ শুনতে পাচ্ছে জুলিয়াস। শহর থেকে লোকজন ফিরে এসেছে, বলল পেপি। ওরা আসার আগেই এখান থেকে বেরিয়ে পড়া উচিত ছিল তোমার। অসুবিধে হবে না, ঠিক চলে যাব আমি। ফু দিয়ে বাতি নিভিয়ে জানালার ধারে এসে অন্ধকারে পর্দা সরিয়ে বাইরে উকি দিল পেপি। উঠান থেকে বেশ খানিকটা দূরে ওর ঘর। ঘোড়া থেকে নামছে ওরা। ওদের কারো এদিকে আসার সম্ভাবনা খুব কম। জুলিয়াস এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখল। আমরা ভাগ্যচক্রে এই বিপাকে জড়িয়ে না পড়লেই ভালো ছিল পেপি। ঘুরে দাঁড়ালো পেপি। তোমার আর জিনার মধ্যে সম্পর্ক এখন কেমন? প্রশ্ন করল সে। ওর সাথে ভালো করে কথা বলারই সুযোগ হয়নি আমার। জারভিসের সাথে বেশ ঘনিষ্ঠতা হয়েছে ওর, শুনেছি। ওর যে কি হয়েছে জানি না, হয়তো তোমার কারণেই ওখানে যাওয়া আরম্ভ করেছে। তুমি যাবার পর এখানে এসে তোমার জায়গাটা দখল করে নিয়েছে। জিনার কাছেও সেই একই ব্যাপার করার চেষ্টা করছে। কেমন যেন বদলে গেছে জারভিস। তোমাকে দেখতে তো পারেই না। আমার সাথেও ইদানিং বিশেষ কথা বলে না। ছোটকাল থেকেই আমি ওর দু চোখের বিষ। বাবা আমাদের যত কিছু শেখাতে চাইতেন তার কোনোটাতেই ওর আগ্রহ ছিল না। বাবা আমার সাথে বেশি সময় কাটাতেন বলে ওর ধারণা তিনি আমাকেই ওর চেয়ে বেশি ভালোবাসেন। সেই জন্যই জারভিসের এত রাগ। মাথা ঝাঁকালো পেপি। ওরা ভিতরে গেছে। রান্নাঘরে ওদের আওয়াজ পাচ্ছি আমি। এই সুযোগে পালাম। সত্যি আর থাকাটা উচিত হবে না। এমনিতেই অনেক ঝুঁকি নিয়ে ফেলেছে সে। পেপির পাশ দিয়ে এগিয়ে এসে জানালার পর্দা সরিয়ে নিচে লাফিয়ে পড়ল জুলিয়াস। মাটিতে শুয়ে পড়ে চারপাশে চেয়ে দেখল, অন্ধকারে কোনো নড়াচড়ার আভাস পাওয়া গেল না। জুলিয়াস, ফিসফিস
করে ঘর থেকে ডাকলো পেপি। কিছু বলছো? আমি এডের সম্বন্ধে কি করব জানি না। ওকে হারাতে চাই না আমি। আমার ভিতর যে কি ঝড় বইছে বোঝাতে পারবো না। থাক, এখন কিছু বলো না। আমি নিজেই ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নেব। আর একবার চারদিকটা ভালো করে দেখে নিল জুলিয়াস। জানালা বন্ধ করার আওয়াজ পেল সে। কোথাও কিছু নড়ছে না। মৃদু বাতাস বইছে। দূর থেকে কাঁপানো স্বরে একটা কয়টির ডাক ভেসে এলো। বিপদের সম্ভাবনা নেই দেখে সেন্টিনেল পাহাড়ের ঢাল ধরে রওনা হলো জুলিয়াস। কয়েক পা এগিয়ে বাড়ির কোণা থেকে একটা খসখস আওয়াজে ঝট করে ঘুরে তাকিয়েই মাটিতে শুয়ে পড়ল। পিস্তল বেরিয়ে এসেছে ওর হাতে। নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ পড়ে আছে জুলিয়াস। বাড়ির কোণায় কাকে দেখল সে? লোকটা কি তাকে দেখেছে? ওখানে কি করছিল ও? পরিষ্কার গলায় কেউ বলে উঠল, 2 হাত মাথার উপরে তুলে দাঁড়াও জুলিয়াস। 4 জন লোক বন্দুক তাক করে রয়েছে। পালাবার পথ নেই তোমার। তবু নড়ল না জুলিয়াস। মাথাটা সামান্য একটু ফিরিয়ে নিজের 2 পাশ ভালো করে দেখল। যে লোকটা কথা বলেছিল প্রথমে তাকেই কেবল চোখে পড়ল। পরে খেয়াল করল বাড়ির কোণা থেকে একটা রাইফেলের ব্যারেল সামান্য ঝিলিক দিয়ে উঠল। উঠে দাঁড়াও জুলিয়াস। লোকটা আবার আদেশ দিল, কোনো আড়াল নেই তোমার। ভালো মতোই ফাঁদে পড়েছ। লক্ষ্মী ছেলের মতো মাথার উপরে হাত তুলে দাঁড়াও। বেশ অন্ধকার, কিন্তু গা ঢাকা দিয়ে পালাবার জন্যে যথেষ্ট নয়। 2 জনকে জুলিয়াস নিজেই দেখতে পেয়েছে। হয়তো আরও লোক তৈরি রয়েছে ওকে গুলি করার জন্যে। সেন্টিনেল পাহাড়ের দিকে দৌড় দিয়েও বিশেষ লাভ নেই। সিকি মাইলের আগে বাজবার মতো কোনো আড়াল নেই। ভালো মতোই ফেসেছে সে। শেষবারের মতো বলছি। আবার লোকটার গলা শোনা গেল, হাত তুলে উঠে দাঁড়াও জুলিয়াস। আর কোনো উপায় নেই। পিস্তলটা খাপে ভরে হাত তুলে উঠে দাঁড়ালো জুলিয়াস। আগের 2 জন সহ দুপাশ থেকে আরও 2 জন এগিয়ে এলো ওর দিকে। ওদের জন্য অপেক্ষা করতে করতে সে ভাবছে, তার উপস্থিতি ওরা টের পেল কি করে। অবশ্য সে প্রশ্ন এখন অবান্তর। তাকে নিয়ে ওরা কি করবে সেটাই বড় কথা। কাছে আসতেই ওদের 2 জনকে চিনল জুলিয়াস। একজন এড, অন্যজন হিউ হারপার। বাকি 2 জন তার অচেনা। এডই ওদের পরিচালনা করছে। ওর পিস্তলটা নিয়ে নাও হিউ, আদেশ করল এড। ওকে গুলি করে মেরে ফেললেই তো ঝামেলা চুকে যায়। হিউ গজর গজর করতে থাকলো বটে, কিন্তু আদেশ অনুযায়ী জুলিয়াসের পিস্তল তুলে নিয়ে পিছিয়ে গেল। টুপিটা মাথার পেছন দিকে ঠেলে দিয়ে দাঁত বের করে হাসল এড। বলল, দুঃখিত জুলিয়াস, মাথা খাটাওনি তুমি। তারপরই ওর গলার স্বর একেবারে বদলে গেল। গম্ভীর কণ্ঠে সে আদেশ দিল, ওকে গুদাম ঘরে নিয়ে যাও। আমি মেডককে খবর দিচ্ছি। নয়। জুলিয়াসকে রুডভাবে ঠেলতে ঠেলতে গুদাম ঘরে নিয়ে গেল ওরা। সেখানে একটা খড় গাদা দেয়ার খুঁটিতে ওর হাত দুটো পিছমোড়া করে বাঁধা হলো। একটু পরেই নকার ঢুকলো। একটা লাল বর্ডার দেয়া নীল গেঞ্জি পরেছে সে। বেশ উত্তেজিত দেখাচ্ছে ওকে। আমি ভাবিনি তোমাকে ওরা এত জলদি ধরতে পারবে, বলল নকার। ইন্ডিয়ান ব্লাফে তোমার সাথে তো কোনো বিবাদ হয়নি আমার। হয়নি তো, হাসতে হাসতে বলল সে। ওই সব অজুহাতের কোনো দরকার ছিল না আমার। ওটা মেডকের ফন্দি। উঠানে কয়েকজনের সাড়া পাওয়া গেল। কয়েক সেকেন্ড পরেই মেডককে ঘরে ঢুকতে দেখল জুলিয়াস। ওর সাথে এড, জার্ভিস আর মাডিও রয়েছে। মেডককে খুব খুশি দেখাচ্ছে। জার্ভিসের মুখ উত্তেজনায় লাল। ঢোকার সময়ে কি যেন বলছিল সে, কিন্তু মেডকের ধুমুক খেয়ে চুপ হয়ে গেল। এডের মুখ দেখে ওর মনের ভাব বোঝা যাচ্ছে না। চিরাচরিত কৌতুকের হাসিটা এখন মুছে গেছে ওর মুখ থেকে। মাডি দাঁত বের করে হাসছে।
তুমি দেখা দেবে এটাই আশা করেছিলাম, বলল মেডক। তোমার বাবা বাড়ি থেকে বের করে দেওয়ার পরও শিক্ষা হয়নি তোমার, আবার বেহায়ের মতো ফিরে এসেছো কিছু হাতানোর আশায়। বাবার সাথে দেখা করে সম্পত্তির ভাগ চাইতে আসিনি আমি, গপ্প ছিল না। বিশ্বাস না হয় পেপিকে জিজ্ঞেস করে দেখো। জবাব শুনে একটু থমকালো মেডক। যাও, পেপির কাছ থেকে শুনে এসো ওর কি বক্তব্য আছে। তাড়াতাড়ি করো, সারা রাত লাগিও না। আসছি বলেই সাই করে গোড়ালির উপর ঘুরে রওনা হয়ে গেল এড। এই ঘটনা প্রবাহ জার্ভিসের ঠিক পছন্দ হচ্ছে না। সে বলে উঠল, এর মধ্যে পেপিকে টেনে আনার কি দরকার? জুলিয়াসের প্রতি দুর্বলতা আছে ওর, সে তো ওকে বাঁচানোর চেষ্টাই করবে। চুপ করো, ধমকে উঠল মেডক। ধীর গতিতে ঘুরে মেডকের মুখোমুখি হলো জার্ভিস। মুখ সামলে কথা বলো মেডক, মালিকের সাথে কথা বলছো তুমি। কয়েকটা মুহূর্ত নীরবতার মধ্যে কাটল। সবার চোখ ওদের দুজনের উপর। মেডকের হাত তার পিস্তলের দিকে নেমে গেছে, কিন্তু পিস্তল ছুঁল না সে। মুখটা লাল হয়ে উঠেছে, মনের মধ্যে একটা বোঝাপড়া চলছে। শেষ পর্যন্ত তীক্ষ্ণ স্বরে বলল, জার্ভিস, খামারের সব ব্যাপারে তুমিই বস, কিন্তু শৃঙ্খলা বজায় রাখা আমার কাজ। এটা আমাকে আমার মতো করেই দেখতে দাও। পেপির কি বলার আছে জানতে চাই আমি, তবে সে যা বলবে তাই বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। অর্ধেক বিজয় হলো জার্ভিসের, এতেই সন্তুষ্ট সে। জোর করে শব্দ করে হেসে উঠে বলল, ঠিক বলেছ তুমি মেডক, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয় ভালো। দুজন মিলেমিশে কাজ চালিয়ে যাব আমরা। জুলিয়াস ভাবছে, জার্ভিস কি বুঝতে পারল মৃত্যুর দুয়ার থেকেই এইমাত্র ফিরে এলো সে। জলদি ফিরল এড। বলল, পেপির সাথে কথা হলো। সে বলছে সেবাস্টিয়ান দত্তের সাথে নয়, ওর সাথেই দেখা করতে এসেছিল জুলিয়াস। কেন? প্রশ্ন করল মেডক। আমাকে বলেনি তা, বলল ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত না সাই, দাঁতে দাঁত চেপে বলে উঠল মেডক। তারপর জুলিয়াসের দিকে ফিরে জিজ্ঞেস করলো, কি জন্যে এসেছিলে তুমি? সত্যি কথা বলতে গেলে এখনই খুন হয়ে যাবে জুলিয়াস, বানিয়ে কিছু বলতে গেলেও ওরা বিশ্বাস করবে না। দীর্ঘ কণ্ঠে সে জবাব দিল, আমার বোনের সাথে ব্যক্তিগত আলাপ করেছি আমি, এখানে সেসব কথা বলবো না। সামনে ঝুঁকে উল্টো হাতে চর কষালো মেডক। জুলিয়াসের মুখের উপর পড়ল আঘাতটা। চোখ দিয়ে পানি আর নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। নকার, হঠাৎ ডেকে উঠল মেডক, জুলিয়াসের সাথে তোমার ঝগড়ার নিষ্পত্তি করতে চাও? অবশ্যই চাই, উৎসাহের সাথে জবাব এলো। তাহলে হাতের বাঁধন খুলে ওকে ওর পিস্তল ফিরিয়ে দাও। হঠাৎ হেসে উঠল এড। বলল, মেডক, জুলিয়াসকে যদি নকার হারাতে পারে তবে তুমি যা বাজি ধরবে তার 10 গুণ টাকা দিতে আমি রাজি। নিজেকে খুব বাহাদুর মনে করো না? খেপে উঠল নকার। আমি $100 বাজি ধরছি। তোমার সাথে বাজি ধরে লাভ নেই, নির্ঘাত মারা পড়বে তুমি। আমার কথা বিশ্বাস না হলে হয় জার্ভিসকে জিজ্ঞেস করে দেখতে পারো জুলিয়াস কেমন পিস্তল চালায়। রেগে আগুন হয়ে গেছে নকার। তুমি যা শুনেছ তা শিখে তুলে রাখো। নিজেকে খুব বড় ওস্তাদ মনে করছো, তোমার সাথেই না হয় হয়ে যাক এক হাত। এডের দিকে ঘুরে দাঁড়ালো নকার। সরে এসে দুজনের মাঝখানে দাঁড়িয়ে কটমট করে এডের দিকে চাইল মেডক। তোমার মতলবটা কি? তোমার কি বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে? না, তোমাদের মতো বুদ্ধি হারায়নি আমার, জবাব দিল এড। তোমরা যা করতে যাচ্ছ তা আমার মোটেও পছন্দ হচ্ছে না। এটা শহরে ঘটলে বিবাদের ফল বলে চালানো যেত, কিন্তু এখানে ঘটলে কি হবে ভেবে দেখেছ? বিভিন্ন রকম কথা উঠবে না? তাহলে তোমার মতে ওকে ছেড়ে দেয়াই উচিত? না, তা কেন? মাডিকে ব্যবহার করলেই হয়।
ওকে মারপিট করতে দেখেছো কখনো? ওর হাতে মার খাওয়ার পর জুলিয়াসের আর কারো ক্ষতি করার মতো অবস্থা থাকবে না। চোখ দুটো ছোট করে এডের প্রস্তাবটা ভেবে দেখল মেডক। ধীরে ধীরে হাসি ফুটে উঠল ওর মুখে। মাটির দিকে তাকাতেই সে বক্সিং করার ভঙ্গিতে হাত দুটো তুলে দাঁড়ালো। তার বিশাল মুঠি দুটো অতীতের মারপিটের চিহ্নগুলো ফুটে রয়েছে। আগের ব্যবস্থাটাই তো ভালো, আপত্তি জানালো নকার। বাজিতে কিছু বাড়তি টাকা রোজগার করার সুযোগ পেতাম। বাড়তি টাকা কামানোর সুযোগ পরেও পাবে তুমি, জবাব দিল মেডক। আজ ওকে আমি মাটির হাতেই ছেড়ে দিচ্ছি। জুলিয়াসের হাতের বাঁধন খুলে দেয়া হয়েছে, কিন্তু পিস্তলটা তাকে ফিরিয়ে দেয়া হয়নি, হবেও না। মারির সাথেই মারপিট করতে হবে ওকে। মারির দিকে চেয়ে মনে মনে জরিপ করে নিল জুলিয়াস। বিশাল হলেও ওর দেহের কোথাও মেদ নেই। দড়ির মতো পেশিওয়ালা শক্তিশালী হাত দুটো গিয়ে মিশেছে অত্যন্ত বলিষ্ঠ কাঁধের সাথে। হয়তো একটু ধীর হতে পারে ওর গতি, কিন্তু তাই বা কি করে বলা যায়? বিশাল লোককেও অত্যন্ত ক্ষিপ্ত গতি হতে দেখেছে জুলিয়াস। আর একটা কথা মনে রাখতে হবে, দুজনের ঘুষাঘুষি শেষ পর্যন্ত বীভৎস আকার নিতে পারে। এই রকম মারামারিতে একবার একটা লোককে ঘুষি খেয়ে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়তে দেখেছিল সে, তবু রেহাই পায়নি। মাথায় বুটের লাথি খেয়ে মারা পড়েছিল লোকটা। এইসব মারপিটে ফাউল বলে কিছু থাকে না, সবই চলে। আজ রাতেও কোনো বিধিনিষেধ থাকবে না। মাটির দিকে চেয়ে স্থির হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে ভাবছে জুলিয়াস। দৈত্যের সাথে মানুষ কি করে মারপিট করে? ওর হাতের একটা ঘুষি ঠিক মতো পড়লেই ছিটকে মাটিতে পড়বে সে। সাথে সাথে উঠে দাঁড়াতে না পারলেই বুটের লাথি খেয়ে ছাতু হয়ে যাবে ওর মাথা। ঘরের সবাই ওদের দুজনকে জায়গা করে দিয়ে পেছনে সরে দাঁড়িয়েছে। পাশ থেকে মেডক বলে উঠল, আমি $50 বাজি রাখছি, জুলিয়াস 5 মিনিটও টিকবে না। আমি নিলাম ওই 50, বলল এড। আর কেউ? অন্যেরাও কম বেশি বাজি ধরল, কিন্তু সেদিকে খেয়াল করছে না জুলিয়াস। সতর্ক চোখে মাডিকে দেখছে ও। ঝুঁকে পড়ে খেলার ছলে সে একটা হাত ছুড়ল জুলিয়াসের মাথা লক্ষ্য করে। ঝটকা দিয়ে তাকে ঘুষি এড়িয়ে মাথা সরিয়ে নিতে দেখে হাসল মাডি। আবার এগিয়ে এলো সে, আবারও মাথা নিচু করে ঘুষি কাটিয়ে সরে গেল জুলিয়াস। কিন্তু এবারে সরে যাবার সাথে সাথে পা চালালো সে। বুটের শক্ত মাথাটা গিয়ে সজোরে লাগলো মাডির হাঁটুতে। ব্যথায় আর্তনাদ বেরিয়ে এলো ওর গলা থেকে। দারুণ আক্রোশে ঘুষি চালালো মাডি। সরে গিয়েই শক্ত একটা ঘুষি বসালো জুলিয়াস ওর বাঁকা নাকের উপর। রক্তের রেখা নেমে এলো ঠোঁট বেয়ে চিবুকে। বুটের লাথি মারল আবার জুলিয়াস ওর হাঁটুর নিচে শিন বনের উপর। তীব্র যন্ত্রণায় পিছিয়ে গেল মাডি। সাথে সাথেই আরও একটা ঘুষি পড়ল ওর মুখে। চট করে ডাইনে বা বামে মাথা সরিয়ে মাডির ঘুষিগুলো এড়িয়ে গেল জুলিয়াস, কিন্তু সবগুলো কাটাতে পারল না। একটা জোরালো ঘুষি এসে পড়ল ওর কপালের উপর। ছিটকে পিছিয়ে এসে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল জুলিয়াস। তেড়ে ছুটে এলো মাডি, ওর চোখে মুখে বিজয় উল্লাস। জুলিয়াসের মাথা লক্ষ্য করে বিদ্যুৎ বেগে বুটের লাথি চালালো মাডি। ওটা লাগলে ওখানেই মারপিটের সমাপ্তি ঘটত। গড়িয়ে কোনো মতে সরে গিয়েই জোড়া পায়ে লাথি চালালো জুলিয়াস। লাথি খেয়ে পড়ে গেল মাডি। সাথে সাথেই আবার দুজনে উঠে দাঁড়ালো। একটু দম নেয়ার ফুসরত পাওয়া যাবে মনে করেছিল জুলিয়াস, কিন্তু মাডি সে সুযোগ দিল না। উঠে দাঁড়িয়েই তেড়ে এলো। দুহাত মুখের সামনে তুলে ঘুষি ঠেকিয়ে মাথা নিচু করে পিছিয়ে গেল জুলিয়াস। পা ফেলে একপাশে একটু সরে গিয়েই মারপিটের ধারা পাল্টে আক্রমণ করে বসল সে। প্রথম ঘুষিটা চোয়াল ছুঁয়ে বেরিয়ে গেল। দ্বিতীয়টা
ঠিকমতো গিয়ে পড়ল মাটির চোয়ালে। জুলিয়াসের মনে হলো যেন পাথরের উপর পড়ল ওর ঘুষি। হাত কেটে গেছে ঠিক করলো, এই রকম ঘুষি আর মারবে না সে। ভীষণ বেগে পেটের উপর ঘুষি চালালো জুলিয়াস। কেঁপে উঠল মাডি, কিন্তু ক্লান্ত হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ওর। সামান্য নিচু হয়ে দুহাতে জুলিয়াসকে জড়িয়ে ধরল মাডি। পাঁজরের উপর কঠিন চাপ পড়ছে। হাত দুটো যেন লোহা দিয়ে তৈরি। পিছন দিক থেকে হাত বাড়িয়ে চুলের মুঠি ধরে প্রাণপণে টান দিল জুলিয়াস। বেকায়দা দেখে ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল মাডি। তারপরেই দুহাতে ঘুষি ছুটতে ছুটতে এগিয়ে এলো। ঘুষির তোড়ে পড়ে গেল জুলিয়াস। সাথে সাথেই বুটের লাথি মুখের পাশ ছুঁয়ে ওর গালে আগুনের জ্বালা ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল। পরবর্তী লাঠিটা পড়ল পাঁজরে। বুকের উপরই শক্ত করে পাটা চেপে ধরে উঠে দাঁড়ালো জুলিয়াস। ভারসাম্য হারিয়ে টলমল করে উঠল মাডি। সামলে ওঠার সুযোগ না দিয়ে কষে লাথি চালালো জুলিয়াস। লাথির আঘাতে পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে একটা গড়ান দিয়েই আবার উঠে ঘুরে দাঁড়ালো মাডি। মুখটা রক্তাক্ত হয়ে ফুলে উঠেছে। মাডিকে আর চেনা যাচ্ছে না, কিন্তু তার নিজের চেহারাও আর এখন সুদর্শন নেই তা জানে জুলিয়াস। দেহের সবকটা পেশি টনটন করছে। মুখের ভিতর ধুলোবালি কিচকিচ করছে। ক্লান্তিতে হাত দুটো আর তুলে রাখতে পারছে না সে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। পায়ের উপর নিজের ভার রাখাটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সে বুঝতে পারছে না মাডির কেমন অবস্থা, কিন্তু সে আর পারছে না। দাঁড়িয়ে মাতালের মতো মাডির দিকে চেয়ে টলছে জুলিয়াস। লোকজন চিৎকার করে মাডিকে উৎসাহ দিয়ে মারামারি সমাপ্তি ঘটাতে বলছে বারবার। পিছন থেকে কে যেন ধাক্কা দিল ওকে। মাডি এগিয়ে আসছে ঘুষি তুলে। কাটাবার সুযোগ পেল না জুলিয়াস। ঘুষিটা ওর চোয়ালের উপর পড়ল। সেও শেষ চেষ্টায় ঘুষি চালালো মাডির নাক বরাবর। মাথার ভিতর বিস্ফোরণ ঘটেছে মনে হলো জুলিয়াসের। চিন্তাগুলো এলোমেলো হয়ে আসছে। মাটিতে পড়ার ব্যথাটা অনুভব করল না জুলিয়াস। গুনে গুনে এডের $50 মিটিয়ে দিয়ে মাডি আর জুলিয়াসের দিকে চাইল মেডক। দুজনেই ধরাশায়ী, কেউই নড়ছে না। দেখে মনে হচ্ছে মাডিকে অন্তত 1 সপ্তাহ বিছানায় থাকতে হবে। অনেক মার খেয়েছে বেচারা। এডের পেছন পেছনই বেরিয়ে এলো মেডক। বলল, তুমি না বলেছিলে মাডি ঘুষাঘুষিতে ওস্তাদ? ওকে তো দেখে শুনেই কাজে নিয়েছ, জবাব দিল এড। আর তাছাড়া চেষ্টার ত্রুটি করেনি ও। এর চেয়ে ভালো মারপিট আর কি আশা করো? কিন্তু এতে জুলিয়াসের ব্যাপারটার কোনো সুরাহা হলো না। ও কথা কেন বলছো? আবার ভালো করে দেখে এসো। আধমরা অবস্থা জুলিয়াসের, কিন্তু ওকে একেবারে শেষ করাটা বাকি রয়ে গেল। এমন একটা ব্যবস্থা করো যেন সব কুল রক্ষা হয়। ওর মৃত্যুতে দোষটা তোমার কাঁধে পড়লে ফল শুভ হবে না। শুধু তুমি কেন, এখানকার কারো উপর দোষ চাপানোই ঠিক হবে না। মেডককে চিন্তামগ্ন দেখাচ্ছে। গুম করে ফেলতে হবে ওকে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সে। জুলিয়াস পার্ক ছেড়ে চলে গেছে, এ কথাটা ছড়িয়ে দিতে হবে। এর চেয়ে সহজ বুদ্ধি আর কিছু মাথায় আসছে না। আমি যাই, পেপিকে ঘটনাটা জানিয়ে আসি। ওকে এসব জানানোর কি দরকার? মাথা খাটাও মেডক। সে জানে তার ভাই এখানেই আছে। কিছু একটা গল্প বানিয়ে ওকে বুঝ দিতে হবে তো। ধীর পায়ে বাড়ির ভিতরে এগিয়ে গেল এড। পেপির সামনে গিয়ে দাঁড়াতে ভয় করছে ওর। পেপি যে ব্যাপারটা কিভাবে নেবে কিছুই নিশ্চিত করে বলা যায় না। পেপিকে ঠিক বুঝে উঠতে পারেনি এড। বেশ ঘনিষ্ঠতা হয়েছে ওদের মধ্যে, কিন্তু তবু মাঝে মাঝে মনে হয় যেন ও অনেক দূরের মানুষ। এর আগে যত মেয়েকে সে জেনেছে তাদের কারো সাথেই মিল নেই পেপির। ওর প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন।
কিছুটা ভাব হওয়ার পর ওকে নিজের অতীত সম্পর্কে খানিকটা আভাস দিয়েছে এড। পূর্ব অভিজ্ঞতায় সে দেখেছে এতে ভালো কাজ হয়। বেশিরভাগ মেয়েই এতে একটা অজানা পুলক অনুভব করে। সে দেখেছে অবস্থার ফেরে পড়ে তাকে ওই পথে যেতে হয়েছিল জেনে কিছু মেয়ে ওর জন্যে উদ্বিগ্ন হয়, আর অন্যেরা তাকে নতুন করে গড়ে নেয়ার জন্যে উঠে পড়ে লেগে যায়। কিন্তু পেপি ওদের কোনো দলেই পড়ে না। ওর কথা শুনে সে হেসে বলেছিল, তোমার অতীত সম্বন্ধে আগেই শুনেছি আমি। জানি তুমি কেন এসেছো। তুমি আমাকে বিয়ে করতে চাও, কারণ বাবার মৃত্যুর পর অনেক সম্পত্তির মালিক হব আমি। সব জেনেও হয়তো তোমার কথাই ভুলতে পারি আমি। কে বলতে পারে এটা আবার কি ধরনের কথা হলো? পেপির ঘরের দরজায় টোকা দিল এড। সাথে সাথেই দরজা খুলে দিল পেপি। জামা ছাড়েনি সে। চেহারাটা ভীত, সন্তুষ্ট আর মলিন দেখাচ্ছে এড। আর কিছু বলতে পারল না সে। এখানে সুস্থির হয়ে একটু বসো তুমি। হাত ধরে টেনে নিয়ে পেপিকে বিছানার উপর বসালো এড। ওকে ওকে কি মেরে ফেলা হয়েছে? না পেপি, এখনো মরেনি। কিন্তু শেষ পর্যন্ত মরবে, শেষ পর্যন্ত মারবে। দরজাটা বন্ধ করে দিয়ে আবার ফিরে এসে পেপির পাশে বসলো এড। গুদাম ঘরের ঘটনাটা সংক্ষেপে বর্ণনা করল সে। তারপর বলল, আমার মতে এটাই ভালো হয়েছে। এছাড়া অন্য কোনো পথ বেছে নিলে এতক্ষণে ওর মৃত্যু ঘটত। নিজের ঠোঁট কামড়ে ধরল পেপি। জুলিয়াস কি খুব খারাপভাবে আহত হয়েছে? সেটা ঠিক জানি না, তবে সে যে জখম হয়েছে তাতে সন্দেহ নেই। তাহলে এরপরে এখন কি ঘটবে? মাথা নাড়ল এড। সে ভালো করেই জানে এরপর কি ঘটবে। উপায়টা জানে না বটে, কিন্তু মেডক যখন চায় তখন জুলিয়াসকে মরতেই হবে। এডের দিকে একটু ঝুঁকে এলো পেপি। বলল, ওর পালাবার একটা ব্যবস্থা তোমাকে করে দিতে হবে এড। সেটা কি করে সম্ভব পেপি? আমি আর কি করতে পারি তা জানি না, কিছু একটা করতেই হবে। কিন্তু সেটা যে অসম্ভব। এডের দিকে কিছুক্ষণ একদৃষ্টে চেয়ে থেকে সে বলল, আমার এটাই সান্ত্বনা যে আমাকে মিথ্যে বুঝ দিচ্ছ না তুমি। তার মানে? তুমি নিজেই স্বীকার করেছ আমাকে ভালোবাসার অভিনয় দিয়ে ভুলিয়ে বিয়ে করার জন্যেই তুমি এসেছিলে। তারপর হেসে বলেছিলে আমাকে ভোলাতে এসে এখন নিজেই ফাঁদে পড়ে গেছো। অভিনয় করতে করতে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছ আমাকে। সেটাও কি তোমার অভিনয়? অব্যক্ত ব্যথায় স্নান হয়ে গেল এডের মুখ। না পেপি, ওটা মন ভুলানো কথা নয়। নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি তোমাকে। কিন্তু আমার চেয়ে মেডককেই বেশি দাম দিচ্ছ তুমি। না, কখনোই না, তীব্র প্রতিবাদ করল এড। কিন্তু ভাব দেখে তো আমার তাই মনে হচ্ছে। বিছানা ছেড়ে উঠে অস্থিরভাবে ঘরে পায়চারি করতে শুরু করলো এড। এর আগে নিজেকে কোনোদিন তার এতটা অসহায় আর বিভ্রান্ত মনে হয়নি। আজ কোথায় এসে দাঁড়িয়েছে সে জানে না। আগামীকাল কি অবস্থা হবে তাও জানা নেই। পায়চারি থামিয়ে পেপির দিকে চাইল এড। সত্যিই কি মেয়েটা তাকে ভালোবাসে? আসলে পেপির জন্য উপযুক্ত পাত্র সে নয়। জীবনে ওকে কি দিতে পারবে এড? যে কোনো সময়ে ওকে গা ঢাকা দিয়ে পালাতে হতে পারে। একটা বিষাদ মাখা হাসি ফুটে উঠল এডের ঠোঁটে। তার পেটের ভিতরে একটা গিঁট লেগে গেছে, কিন্তু তার চেহারায় এর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে বলল, ঠিক আছে, আমি জুলিয়াসকে পালাতে সাহায্য করব, কিন্তু বিনিময়ে আমায় একটা কথা দেবে? তুমি যা চাও তাই দেব এড, দ্বিধাহীন স্বরে জবাব দিল পেপি। আগামীকাল যখন মেডক জানতে পারবে পাখি উড়ে গেছে, তখন আমি যেন বলতে পারি তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছ। জুলিয়াসকে যেতে দেওয়ার একটা অজুহাত আমার থাকতেই হবে, নইলে আমার বেঁচে থাকাই দায় হয়ে উঠবে। উঠে দাঁড়ালো পেপি। সত্যি কি আমাকে বিয়ে করতে চাও তুমি? তুমি তো জানো আমি কি চাই। আমিও তাই চাই। এগিয়ে গিয়ে পেপির দুই কাঁধে হাত রাখলো এড।
ওর ভিতরটা এক অব্যক্ত জ্বালায় জ্বলছে। না পেপি, ওইভাবে নয়। আমি তোমাকে চাই সত্যি, কিন্তু জুলিয়াসকে বাঁচানোর বিনিময়ে নয়। কেবলমাত্র নিজের বিনিময়ে আমি পেতে চাই তোমাকে। আমাদের মাঝে আর কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। কিন্তু এড, না, আর কথা নয়। কথা অনেক হয়েছে। এবারে কাজ করতে হবে আমাকে, অনেক কাজ বাকি। দরজার দিকে এগিয়ে গেল এড। যাবার আগে পেপিকে নরম গলায় শুভরাত্রি জানিয়ে গেল। গোলাঘরে একটা লণ্ঠন জ্বলছে। ধীরে ধীরে জুলিয়াসের জ্ঞান ফিরে আসছে। একে একে সব মনে পড়ছে তার। মারপিটটা ঠিক কিভাবে শেষ হলো মনে পড়ছে না। গা হাত পা সব টনটন করছে ব্যথায়। মুখ ফুলে উঠেছে। হাতের মুঠি দুটো আড়ষ্ট মাথার ভিতরে হাতুড়ি পেটা চলেছে। অন্ধকার থেকে একটা গলা শোনা গেল। কেউ আর একজনকে প্রশ্ন করছে, কি খবর ওর, জ্ঞান ফিরেছে? দু একবার সামান্য নড়েছে। জবাব দিল লোকটা, মনে হয় না এখনো জ্ঞান ফিরেছে। বেচারা বেশ জখম হয়েছে। মার মাডিও কম খায়নি, বলল এড। ওর ভাই ওকে ধাক্কা দিয়ে বেসামাল করে না দিলে ড্র হতো না, জুলিয়াসই জিতত। ভাইয়ের সাথে কি কেউ এই ব্যবহার করে? খুব ডেপো ছেলে ওই জার্ভিস। জানি না মেডক কেমন করে ওকে সহ্য করে। আর বেশি দিন হয়তো সহ্য করবে না। সে যাক, তুমি যাও, সকাল পর্যন্ত আমি নিজেই পাহারা দেব। কিন্তু মেডক আমাকে এখান থেকে নড়তে মানা করেছে। মত পাল্টেছে সে। সকালে তোমাকে কি একটা কাজে পাঠাবে। যাও, একটু ঘুমিয়ে নাও। উঠে দাঁড়ালো লোকটা। সেই ভালো, ঘুমে চোখ জড়িয়ে আসছে আমার। সকালে দেখা হবে। চলে গেল লোকটা। একটু পরে জুলিয়াসের কাছে গিয়ে এড নিচু স্বরে জিজ্ঞেস করলো, জুলিয়াস, জেগে আছো? জেগেই আছি আমি, বিরক্ত স্বরে জবাব দিল জুলিয়াস। গোলাঘরের পিছনে ঘোড়ায় জিন লাগিয়ে রেখে এসেছি। তোমাকে ওই পর্যন্ত পৌঁছে দিলে যেতে পারবে? অবাক হয়ে মুখ তুলে চাইল জুলিয়াস। এডি তাকে বন্দি করেছিল, এখন আবার সেই তাকে ছেড়ে দিচ্ছে। ঘোড়ার পিঠের দিকে থাকতে পারবো, জবাব দিল জুলিয়াস। কিন্তু আসলে সে নিজেও এ সম্বন্ধে নিশ্চিত নয়। মাথা ঠান্ডা করে ভেবে দেখলেই বুঝতে পারবে। পার্ক ছেড়ে চলে যাওয়াই এখন তোমার জন্যে ভালো। তুমি ভালো করেই জানো আমি যাব না। ওরা পিটিয়ে ছাতু করবে তোমাকে। মুখ তুলে চাইল জুলিয়াস। তুমি আমাকে সাহায্য করছো কেন? পেপির জন্যে। উঠে বসলো জুলিয়াস। দুর্বল শরীরে মাথাটা চক্কর দিয়ে উঠল। নিজেকে সামলাতে চোখ বন্ধ করলো সে। একটু পরেই সামলে নিয়ে চোখ খুলে এডের দিকে চাইল। আমি জানি কিসের লোভে তুমি পার্কে এসেছো। তোমার সব মতলব বুঝেছি আমি। একটা নীচ আর লোভী লোক তুমি এড। ওসব কথা ছাড়ো। কেন ছাড়বো? আমি চাই না তুমি আমার বোনকে বিয়ে করো। কে বলেছে আমি তা করব? জানতে চাইল এড। কেন, তাই কি তুমি চাও না? হ্যাঁ চাই, স্বীকার করলো সে। জানি না সেটা সম্ভব হবে কিনা, তবে পারলে আমি তাই করব। যাক, সে ব্যাপারে কথা বলার সময় এখনো আসেনি। আমাকে একটা পিস্তল দাও। কি লাভ? হাতের মুঠোয় পিস্তল ধরার ক্ষমতা এখন আর নেই তোমার। এক মুহূর্ত চুপ করে থেকে জুলিয়াস জিজ্ঞেস করলো, আমার চলে যাওয়াটা মেডক কি চোখে দেখবে? কৌতুকপূর্ণ হাসি হাসলো এড। মেডক রাগে ফেটে পড়বে, তর্জন গর্জন করবে, চিৎকার করে রাগ দেখাবে আমার উপর, আর নিজের নখ কামড়াবে। মনে মনে আমাকে খুনও করতে চাইবেও, কিন্তু ওই পর্যন্তই। পেপির থেকে স্বার্থ সিদ্ধি করতে হলে আমাকে ওর দরকার, তাই ইচ্ছা থাকলেও সে মারতে পারবে না আমাকে। তাহলে ওর কাজটা আমিই শেষ করব, বলে উঠল জুলিয়াস। এখান থেকে বেরিয়ে গিয়ে একটা পিস্তল জোগাড় করে আবার ফিরে আসব। তার আগে তোমার বোনের সাথে একটু আলাপ করে নিও। কেন? কারণ ঘটনাটা যেদিকে গড়াচ্ছে তাতে বোঝা যাচ্ছে এতে তিনটে পক্ষ থাকবে, একটা তোমার, একটা মেডোকে, আর বাকিটা পেপি আর আমার। দেখি, উঠে দাঁড়াও তো। প্রথমে হাঁটুর উপর ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো জুলিয়াস। চট করে এডোকে ধরে না ফেললে সে ঠিক পড়েই যেত।
একটু পরে ধাতস্থ হয়ে নিজেই দাঁড়াতে সক্ষম হলো সে। একবার ঘোড়ায় উঠতে পারলে টিকে থাকতে পারবে বলেই মনে হচ্ছে ওর। শব্দ করো না, নিঃশব্দে চলার চেষ্টা করো। রোষের সাথে এদের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে জুলিয়াস বলল, জাহান্নামে যাও তুমি, ভবিষ্যতে সাবধান থেকো। দরজার দিকে এগিয়ে গেল ওরা।